কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। যদি গল্পটা ভালো লাগে, তোমরা জানো তোমাদের কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটা শেয়ার করো। আজকে যে গল্পটা তোমাদের বলবো, সেই গল্পের নাম গল্প মনে হলেও সত্যি। লেখিকা শম্পা মাঝি। আর দেরি না করে চলো গল্পে ফিরে যাই। আজ কার মুখ দেখে কাজে বেরিয়েছিলাম কে জানে, রাস্তার মাঝে বাইকটা খারাপ হয়ে গেল। তার উপর কাছাকাছি কোনো গ্যারেজও দেখতে পেলাম না। যদিও একটা পেলাম, সে বললে একটু দেরি হবে দাদা, হাতের কাজটা শেষ না করে আপনারটা ধরতে পারবো না। এখন কি বা করা, অগত্যা বসে রইলাম। বাইকটা সারানো হয়ে যাবে এটাতেই শান্তি। আজকের মধ্যে মালটা ডেলিভারি দিতেই হবে, না হলে সমস্যা। ডেলিভারির তারিখের মধ্যে দিতে না পারলে, যদি না নেয়, তখন আমার উপর প্রেশার আসবে। যত দেরি হোক আজকে পৌঁছে দিয়েই আসবে। অনেক টাকার জিনিস আগেই অনলাইনে পেমেন্ট করেছে। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি, আমি ফ্লিপকার্ট শপিংয়ের ডেলিভারি বয়। পড়াশোনা শেষ করার পর যখন কোনো কাজ পাচ্ছিলাম না, তখন আমার এক বন্ধু এই কাজটা খুঁজে দিয়েছে। আমার বন্ধুও এই কাজই করে। এখন গ্রামগঞ্জের দিকেও অনলাইনে শপিং হচ্ছে। গ্রামও এখন অনেক এগিয়েছে, বিশেষ করে অফারের সময় অর্ডার অনেক বেশি থাকে, তখন ওভার ডিউটিও করতে হয়। বাইকটা সারাতে প্রায় 2 ঘন্টা সময় চলে গেল। বিকেল গড়িয়ে সন্ধে নামবে নামবে করছে, অথচ এখনো কতটা পথ যেতে হবে সঠিক জানি না। কাস্টমার বলেছে পাকা রাস্তা থেকে ভিতরে প্রায় 40 কিলোমিটার। এই রাস্তায় এই প্রথম আমার আসা। জায়গাটা নির্জন মনে হচ্ছে। মেন রাস্তা ছেড়ে 10 কিলোমিটার ভিতরে চলে এলাম, কিন্তু পথে তেমন লোক দেখতে পেলাম না। তো ঘর বাড়িও খুব একটা চোখে পড়ছে না। চলে তো যাচ্ছি, কিন্তু ফেরার সময় রাত্রি হয়ে গেলে কিভাবে একাই রাস্তা ধরে ফিরবো, সেটা ভেবে এখন থেকেই ভয় করছে। তবুও যেতে হবে, না গেলে উপায় নেই। আমি তো ঠিক সময়ই বেরিয়েছিলাম, কিন্তু বাইকটাই সব এলোমেলো করে দিল। ফোন করে কাস্টমারের বাড়ি পৌঁছে ঘড়ি দেখলাম, ঘড়িতে বাজে রাত্রি 10টা। জিনিসটা দিয়ে বাড়ি ফেরার জন্য ব্যাগ কাঁধে নিয়েছি, এমন সময় বাড়ির ভিতর থেকে একটি বৃদ্ধ বেরিয়ে এসে বললেন, দাদু ভাই, অনেক রাত্রি হয়েছে, তোমাকে অনেক পথ যেতে হবে। তাছাড়া এই রাস্তায় রাত্রির বেলা একবারেই ভালো নয়। তুমি যত তাড়াতাড়ি পারো ফিরে যাও। আর রাস্তা খুব একটা ভালো নয়, কেউ যদি সাহায্যের জন্য থামতে বলে একদম দাঁড়াবে না। দাদুর কথাটা শুনেই বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। সব কি বলছে দাদু? মনের মধ্যে ভয় নিয়ে বাইক চালাতে লাগলাম। একটা সমস্যা হয়েছে, বাড়ি থেকে পাওয়ার ব্যাংক আনা হয়নি, এখন ফোনেতেও চার্জ নেই। আমার এখন খুব খিদেও পেয়েছে, কিন্তু খাবো কোথায় এত রাতে? কোনো খাবারের দোকানও তো পাবো না। সেই দুপুরে ভাত খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। ঠিকানা জিজ্ঞেস করতে করতে খাওয়ার কথা ভুলেই গেছি। এই নির্জন রাস্তায় রাত্রির বেলায় একা ভয় করছে। ভূতকে তেমন ভয় পাই না, ভয় বেশি মানুষকেই। এই জায়গাটা খুব নাম করা। ছোটবেলায় পাড়ায় এক ঠাকুমার কাছে শুনেছিলাম এই জঙ্গলে ডাকাতরা থাকতো। আগেকার দিনে ডাকাতরা বাড়িতে পত্র পাঠিয়ে দিত, যাতে দিন ক্ষণ লেখা থাকতো। তারা সেই দিন আসবে, বাড়ির মালিক যেন আগে থেকে দরজা খুলে রাখে,
তাদের কথা মতো কাজ করে, তা না হলে কিন্তু বিপদ। এইসব কথা যে কেন মাথায় আসছে বুঝতে পারছি না। মনকে সাহস দেওয়ার জন্য কালকের কাজের কথা ভাবতে লাগলাম। রাস্তাটা যেন কেমন পরিবর্তন পরিবর্তন লাগছে। এখানে একটা দোকান ছিল, এখন নেই। এ কি, রাস্তার মাঝে দুটো মেয়ে বাইক থামানোর জন্য হাত দেখাচ্ছে। হঠাৎই আমার দাদুর কথাটা মনে পড়ে গেল, আর মনে পড়তেই আর দাঁড়ালাম না। কিন্তু সামনে আরো এক সাংঘাতিক ব্যাপার। দুটো লোক গাছের ওপর থেকে দড়ি ধরে আমার বাইকের সামনে নেমে এলো। আমার বাইক থামানো ছাড়া আর কোনো উপায় নেই। আমি বাইকটা থামাতেই মুহূর্তের মধ্যে 6 থেকে 8 জন লোক আমায় ঘিরে ধরলো। বললো, তোর কাছে যা যা আছে বের কর, আর চালাকি করার চেষ্টা করবি না, কাউকে ফোন করবি না, আগে ফোনটা দে। আমি কি করব বুঝতেই পারছি না। ভয়ে ওদের কথা মতো ফোনটা দিয়ে দিলাম, তারপর ব্যাগটাও এগিয়ে দিলাম। আজ প্রায় সবকটা মাল অনলাইন পেমেন্ট হয়েছে। আমার কাছে বেশি টাকাও নেই, ওই 5-6 টাকা মতো আছে। আর ব্যাগেও তেমন কিছু নেই, সব মাল ডেলিভারি হয়ে গেছে। আমি কিছু বলবো তার আগেই লোকগুলো আমায় টেনে নিয়ে হাত আর চোখ বেঁধে আমায় টানতে টানতে কোথায় যেন নিয়ে চললে। এই বিপদের সময়ে আমার খুব আনন্দ হচ্ছিল। গল্পে পড়েছিলাম ডাকাতের কাহিনী। এই লোকগুলো দেখতে তো ডাকাতের মতোই, শুধু ডাকাতদের মতো দেখতে না গল্পের মতো আমায় কোথাও যেন নিয়ে চলেছে, ঠিক বুঝতে পারছি না। আমার সব যেন স্বপ্ন মনে হচ্ছে। এত সামনে থেকে ডাকাত দল দেখছি, শুধু দেখছি বললে ভুল হবে, দেখছিই না, তারা আমায় ধরে নিয়ে চলেছে। জানি না বেঁচে ফিরবো কিনা। যদি ফিরতে পারি বন্ধুদের বলবো যে নিজের চোখে ডাকাত দেখেছি। এসব ভাবতে ভাবতে পথ চলছি। আমাকে এমন করে ধরে নিয়ে চলেছে, মনে হচ্ছে আমি যেন একটা কাঠের পুতুল। আমাকে একটা আধো অন্ধকার ঘরে নিয়ে এসে আমার চোখের বাঁধন খুলে দিল। চেয়ারে বসে থাকা লোকটাকে সবাই সেলাম করছে, আমিও সঙ্গে সঙ্গে মাথায় নিচু করে নমস্কার করার চেষ্টা করলাম। মনে হচ্ছে এই লোকটা এদের সর্দার। চেয়ারে বসা লোকটা বাকি লোকেদের ডেকে বললে, একে কোথা থেকে পেলি? শুনতে পেলাম এর বেশি আর কিছু না। সব শুনে লোকটা আমাকে জিজ্ঞেস করলে, এত রাতে কোথায় গিয়েছিলি, না যাচ্ছিস? লোকটার ভারী গলার আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম। থতমত খেয়ে বললাম, আমি স্যার জিনিসপত্র বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করি। কাস্টমারের বাড়িতে জিনিস পৌঁছাতে গিয়েছিলাম। রাস্তায় আমার বাইক খারাপ হয়, তাই স্যার যেতে দেরি হয়ে গিয়েছিল। ব্যাগ থেকে সব কিছু বার করে ঘাঁটাঘাঁটি করতে লাগলো। লোকটা ব্যাগ থেকে কাগজপত্র বের করে সর্দারকে দিল। কাগজপত্র দেখে সবাই ফিসফিস করে কী সব আলোচনা করতে লাগলো। মনে হচ্ছে এরা আমাকে আর ছাড়বে না। আমার মৃত্যু অবধারিত। আমার আর বাড়ি ফেরা হলো না। ডাকাতের গল্পও আর বন্ধুদের শোনাতে পারলাম না। এই জীবনে মা বাবা কারোর সাথে আর দেখা হবে না। এসব উল্টোপাল্টা ভাবছি, এমন সময় একজন এসে আমায় কিছু খাবার দিয়ে বললে, এগুলো খেয়ে নাও, আর মনে রেখো এটাই তোমার জীবনের শেষ খাওয়া। খুব খিদে পেয়েছে, তাই বাঁচবো কি মরবো না ভেবেই খেতে শুরু করলাম। খাওয়ার পর সর্দারকে বললাম, স্যার সত্যি বলছি খুব খিদে পেয়েছিল। সেই দুপুরে ভাত খেয়েছিলাম, তারপর আর কিচ্ছু খাইনি। একটা লোক ধমক দিয়ে বললে, জীবনের শেষ খাওয়া তো, খেলে ভালোই লাগে। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এখন খুব ভয় করছে, মানে ডাকাতের খপ্পরে পড়েছি, এখান থেকে বেরোনো খুব মুশকিল। তারপর এদের ফিসফিস শুনে মনে হচ্ছে এটাই হয়তো আমার জীবনের শেষ খাওয়া। হঠাৎ সর্দারকে বলতে শুনলাম, যা যা বলেছি তাই তাই করবি, কোনো ভুল যেন না হয়।
সর্দারের নির্দেশ শুনে একজন আবার আমার চোখ বেঁধে দিল আর এক গ্লাস জল ধরিয়ে বলল, জীবনের শেষ জলটা খেয়ে নে, এবারে তোকে মরতে হবে। আমি প্রায় কাঁদতে কাঁদতে বললাম, আমি তো কোনো অপরাধ করিনি স্যার, তাহলে কেন আমায় মারবেন? আমার কাছে যা ছিল সব কিছুই তো দিয়ে দিয়েছি। তুই এত রাতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলি কেন? এটাই তোর অপরাধ। হঠাৎ যেন আমার খুব ঘুম ঘুম পাচ্ছে, মনে হচ্ছে জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ছিল এরা, তাই এমন হচ্ছে। আর কিছুই বুঝে ওঠার আগে আমার চোখ বুঝে এলো, আর কথা বলতে পারলাম না। পরের দিন সকালে আমি নিজে একটা ভাঙা মন্দিরে নিজেকে আবিষ্কার করলাম। মন্দিরের পাশেই আমার বাইকটা দাঁড় করানো ছিল, আর ব্যাগগুলো আমার পাশেই পড়েছিল। তাড়াতাড়ি আমি ব্যাগের ভিতর দেখতে লাগলাম। ব্যাগের মধ্যে একটা টাকার বান্ডিল আর একটা চিঠি। তাতে লেখা আছে, বন্ধু, তুমি সব সত্যি বলেছ। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তায় আছো। আমরা তোমার মায়ের রিপোর্ট দেখলাম, তাই চিকিৎসার জন্য 50,000 টাকা দিলাম। তোমার মাকে ভালো ডাক্তার দেখিও। আর হ্যাঁ, যতই কাজ থাক এই রাস্তা দিয়ে রাত 10টার পর আর কোনো দিনও যাবে না। খুব ভালো থেকো, ইতি সর্দার দাদা। চিঠি পড়ে বুঝতে পারলাম কালকে ফিস করে ও কি বলছিল। ওরা আমার মায়ের রিপোর্টটা দেখেছে। সত্যি ভগবান যা করেন মঙ্গলের জন্য, কথাটা ঠিক। কালকের রিপোর্টটা বাড়ি থেকে এনেছিলাম ফেরার পথে ডাক্তারের সাথে আলোচনা করব বলে, আর কালকেই এমনটা ঘটল। মনে হচ্ছে জলে ঘুমের বড়ি দিয়েছিল, তাই এই কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, কালকের ঘটনাটা সত্যি না স্বপ্ন এখনো বুঝতে পারছি না, কিন্তু টাকাটা তো সত্যি। আজ আমি মায়ের রিপোর্টটার জন্য বেঁচে ফিরলাম। এখন আর এসব চিন্তা ছেড়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। মা হয়তো সারা রাত জেগে আমার জন্য অপেক্ষা করছে। এই যে সারা রাত বাড়ি ফিরিনি, তার জন্য কত কথা শোনাব। আমি যে কি উত্তর দেব বুঝতেই পারছি না।